তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র চলমান বলছেন শীর্ষ নেতারা। আশার তফসিল ঘোষণা হলেই ফিরবেন, স্বদেশ প্রত্যাবর্তনে উপযুক্ত সময়ের অপেক্ষা। বিএনপিকে এত প্রেশারের মধ্যেও ভাঙতে পারেন, তার নেতৃত্বে পুরো আন্দোলন সংগঠিত হচ্ছে পুরো দেশব্যাপী। তারেক রহমানই এই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দিবেন বলে আমরা সবাই আশা করি এবং তার উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে। সচিবালয়ে কঠোর নিরাপত্তা, আজ প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারা বাতিলের দাবিতে চলছে বিক্ষোভ। ভুয়া বিল ভাউচারে 2 বছরে হাতিয়েছেন কোটি টাকা। মানিকগঞ্জ সদর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে প্রমাণ মিললেও আছেন বহাল তবিয়তে। নির্বাচনকে ঘিরে প্রাণচাঞ্চল্য বিজিএমইএতে, সবার অংশগ্রহণের রাজনৈতিক প্রভাবমুক্ত ভোটের প্রস্তুতি। বাদ দেওয়া হয়েছে ভুয়া ভোটার। বাংলাদেশের পোশাক শিল্পের ইমেজ বৃদ্ধির জন্য আমি সকল গণমাধ্যম এবং সকল স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে কাজ করব। বাংলাদেশের পোশাক শিল্প খাতের মূল্য বৃদ্ধির জন্য আমি সকল মালিককে একই ছাদে নিয়ে কাজ করতে চাই। যশোরের শার্শায় ব্যাপারীদের আনাগোনায় জমজমাট কোরবানির হাট। পশু কিনে নেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। বাজার হিসাবে দাম অনেকটাই কম আছে, তো দেখতেছি ঘুরতেছি দেখি কি হয়। এবার বিক্রি হচ্ছে আর কি মিডিয়াম গরুটা, বড় গরু বিক্রি হচ্ছে না, কারণ মাল পাবলিকের হাতে টাকা নাই। 17টা গরু বিক্রি হয়ে গেছে আর 6টা গরু আছে, তা আলহামদুলিল্লাহ মোটামুটি দাম ভালো পাইছি। চাঁদপুরের রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের দোকান নির্মাণ। সড়ক ও জেলা পরিষদের জায়গা দখল, পুনরুদ্ধারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস। খবর রয়টার্সের। 70 দিন সংঘাত বন্ধের বিনিময়ে ফেরত দেবে 10 জীবিত জিম্মিকে, অস্বীকার ইসরায়েলের। নেইমারকে ছাড়াই ব্রাজিল স্কোয়াড ঘোষণা। বিশ্বকাপ বাছাই পর্বের 25 সদস্যের দলে নেই রদ্রিগো। 2 বছর পর ফিরলেন মিডফিল্ডার ক্যাসিমেরো। তারেক রহমানকে ঘিরে নানা ষড়যন্ত্র আছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আছে নিরাপত্তাহীনতাও। উপযুক্ত পরিবেশ তৈরি হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। শীর্ষ নেতাদের আশা, নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তিনি। আর কেন্দ্র ও তৃণমূলের নেতাকর্মীদের অপেক্ষা দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। চেয়ারপারসন খালেদা জিয়া 2018 সালে কারাবন্দী হবার পর থেকেই বিএনপির সম্পূর্ণ নেতৃত্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন থেকে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে যুক্তরাজ্য থেকেই কেন্দ্র আর তৃণমূলের মূল সমন্বয়কের দায়িত্ব নেন তিনি। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে বিএনপির সংস্কার ভাবনা থেকে শুরু করে 5 আগস্ট পূর্ববর্তী আর পরবর্তী ভূমিকাও নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার পর থেকেই সর্বস্তরে জিজ্ঞাসা কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তো চায় বটে, এবং বাংলাদেশের আপামর জনসাধারণ চায় জনাব তারেক রহমান দেশে ফিরে আসুক, কারণ উনি আমাদের নেতাকর্মীদের পালস বোঝে, এদেশের মানুষের পালস বোঝে, এবং আমরাও চাই প্রিয় নেতা দ্রুত দেশে ফিরে আসুক এবং আমাদের অভিভাবক, কারণ আমরা কাছে পেলে আমরা নিজেরাও আনন্দিত হব। দলের নীতি নির্ধারকরা বলছেন দূরে থেকেও সাংগঠনিকভাবে কিংবা যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তারেক রহমান অনেক বেশি উপস্থিত, কিন্তু তার দেশে ফেরার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। বিএনপিকে এত প্রেশারের মধ্যেও ভাঙতে পারেনি, তার নেতৃত্বে পুরো আন্দোলন সংগঠিত হচ্ছে পুরো দেশব্যাপী। মানে যে কোনো সময় সিদ্ধান্ত নিয়ে চলে আসবেন এবং সেই পরিবেশও আমরা চেষ্টা করছি এর উদ্দেশ্যে সেই ধরনের পরিবেশ সৃষ্টি হওয়ার প্রয়োজন আছে। অনেকেই তো নিরাপত্তাহীনতায় ভুগছে এখন, আইন শৃঙ্খলার অবস্থা খারাপ, আমরা ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীরা ইনসিকিউর ফিল করতেছে।
তারপরে আপনার বিভিন্নভাবে মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, কারণ তারা সামনে কিছু দেখতে পাচ্ছে না। তো দলের এই সিনিয়র নেতার মতে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নানা রকম অসুবিধার কারণে তাকে ঘিরে নানা রকম ষড়যন্ত্র রচিত হয়, সুতরাং তিনি হয়তো অবশ্য নির্বাচনে তফসিল ঘোষণা হলে তিনি আসবেন বলে আমি মনে করি, এবং এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করি। জনাব তারেক রহমানই এই আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দিবেন বলে আমরা সবাই আশা করি, এবং তার উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে। আইনজীবীরা জানান তারেক রহমানের দেশে ফেরায় মামলা কোনো বাধা নয়। ইতোমধ্যেই সাজাপ্রাপ্ত প্রায় সকল মামলাতেই জামিন মিলেছে তার। এখন কেবল উপযুক্ত সময়ের অপেক্ষা দীর্ঘ প্রায় 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের। কোনো স্বৈরাচারী দমিয়ে রাখতে পারে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে, এক প্রজ্ঞাপনে এমনটা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সচিবালয়ের সভা সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ করে জারি করা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি। সোমবার রাতে সচিবালয়ের জননিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব আব্দুল্লাহ আল জাবেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বলা হয়, অনিবার্য কারণে আজ বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। গেল কয়েকদিন ধরেই সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে চলছে আন্দোলন। ধারণা করা হচ্ছে এরই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে পালিত হয় বিক্ষোভ কর্মসূচি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তারা আজ সকাল 10টায় সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। এদিকে গেল 10 মে সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপির জারিকৃত নির্দেশনা মেনে চলতে আবারও আহ্বান জানানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের রায় আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এটির পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম। গত 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। লাগামহীন দুর্নীতি আর অনিয়মের অভিযোগ উঠেছে মানিকগঞ্জ সদর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। ভুয়া বিল ভাউচারের মাধ্যমে 2 বছরে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে কলেজের অডিটে। তারপরও বহাল তবিয়তে অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদার। তার অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষক কর্মচারীরা। আর্থিক কেলেঙ্কারি, অনিয়ম, দুর্নীতিসহ নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সদর উদ্দিন ডিগ্রি কলেজ। এবার অভিযোগ অধ্যক্ষের লাগামহীন দুর্নীতির। শিক্ষক কর্মচারীদের অভিযোগ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে 2 বছরে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন ডক্টর বাসুদেব কুমার দে শিকদার। সম্প্রতি কলেজের অভ্যন্তরীণ নিরীক্ষায় ধরা পড়ে বিষয়টি। এসএসসি পরীক্ষার কেন্দ্র আমাদের এখানে থাকে। 2টি পরীক্ষা 24 এবং 25, 2 সালের পরীক্ষাতে আপনার প্রায় 29 লক্ষ টাকা ব্যয় দেখানো হয়েছে, যেটা আপনি সারা বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এটা পাবেন না। নানা রকমের ভুয়া বিল ভাউচার এবং বিধি বহির্ভূত ব্যয় করে এখানে প্রায় 56 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এদের পর্যায়ক্রমে 17 মাসের বেতন বাকি পড়েছে। আমরা বেতন পাই না এই 17 মাস যাবৎ। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আসলে খুব কষ্টে দিন কাটাই। এর আগেও অডিট রিপোর্ট গোপন করে অর্থ আত্মসাৎ, কমিটির অনুমোদন ছাড়া প্রকল্প বাস্তবায়ন, কলেজ ফান্ড থেকে গৃহশিক্ষকের বেতন পরিশোধ সহ নানা অনিয়মের অভিযোগ আছে অধ্যক্ষের বিরুদ্ধে। এজন্য তার শাস্তির সুপারিশও করেছিলেন জেলা প্রশাসক। তারপরও অদৃশ্য খুঁটির জোরে বহাল তবিয়তে বাসুদেব। ঢাকা যাতায়াতে
প্রায় 5,95,000 টাকার যে ভাউচারগুলো উনি দিয়েছেন 2 বছরে, গত 23 সালে এবং 24 সালে, এই ভাউচারগুলো উনি নিজের হাতে লেখা। ওনার খুঁটির জোর হচ্ছে অর্থ দিয়ে উনি সবাইকে ম্যানেজ করে। বলা বাহুল্য, বাংলাদেশের প্রশাসন অনেকটা ওই পর্যায়ে আছে, যে কারণে তাকে আমরা সহজে নাড়াচাড়া করতে পারি না। অধ্যক্ষের অপসারণ দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা। সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ। আমি সেবেলা সদরুদ্দিন ডিগ্রি কলেজ দিছি, নেই কিছু, আর যারা আমার পিছিয়ে লাগছে তারা শুধু নিছে ভাউচার, তার সাক্ষী, ভাউচার বাড়িব, কোর্ট কাছারি তো হবে। আমার বিরুদ্ধে যখন এত সুন্দর এই ধরনের শুরু হয়েছে, কোর্ট কাছারি হবে, কোর্টে প্রমাণিত হবে, কেউ যে বললাম XYZ। 29 মে কলেজ কমিটির জরুরি সভা, সেদিনই নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করে নেওয়া হবে ব্যবস্থা, জানালেন ইউএনও। শিক্ষকরা আমার কাছে এসেছিলেন, তারা জানিয়েছেন যে তার বিরুদ্ধে একটি পদত্যাগ করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। এখন পদত্যাগপত্র যে আবেদনটি জমা দিয়েছেন, এটি আমরা মিটিংয়ে আলোচনা করব। 1992 সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 2500। দ্রুত সমস্যা সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। নির্বাচনকে ঘিরে চাঙ্গা বিজিএমইএ। পরিবর্তিত সময়ে শূন্যতা সৃষ্টির পর আবারও পোশাক খাতের শীর্ষ সংগঠনে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। সবার অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে নেওয়া হয়েছে প্রস্তুতি। বাদ দেওয়া হয়েছে ভুয়া ভোটার। রাজনৈতিক প্রভাব মুক্ত করতেও আছে পদক্ষেপ। প্রার্থীরা বলছেন, চাপহীন পরিবেশে নির্বাচনের মাধ্যমেই আসবে যোগ্য নেতৃত্ব। কয়েক মাস ধরেই নেতৃত্বশূন্য পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। গেল 5 আগস্টের পর দায়িত্বে আর ফেরেননি সংগঠনের সাবেক সভাপতি SM মান্নান কোচি। দীর্ঘদিন অভিভাবকহীন হয়ে পড়া রপ্তানি আয়ের সিংহভাগের যোগান দেওয়া শিল্প মালিকদের এই সংগঠনে প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়। সংস্কার কার্যক্রম শেষ করে ঘোষণা করা হয়েছে নির্বাচনের দিনক্ষণ। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে 2টি প্যানেল, একটি ফোরাম, অন্যটি সম্মিলিত পরিষদ। ফোরাম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন তরুণ ও অভিজ্ঞতা সম্পন্ন 35 প্রার্থী। দেয়া হচ্ছে বিজিএমইএ এর হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনা সহ পোশাক খাতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পের ইমেজ বৃদ্ধির জন্য আমি সকল গণমাধ্যম এবং সকল স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে কাজ করব। বাংলাদেশের পোশাক শিল্প খাতের মূল্য বৃদ্ধির জন্য আমি সকল মালিককে একই ছাদে নিয়ে কাজ করতে চাই। বর্তমানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমাদের বিদ্যুৎ এবং ইউটিলিটি, আমি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য সরকারের সাথে কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাব। সবার জন্য বিজিএমইএ প্রতিষ্ঠা এবং উদ্যোক্তাদের স্বার্থ সুরক্ষা রাখাই হবে প্রধান কাজ। ভোটারদের এমন প্রতিশ্রুতি দিচ্ছেন ফোরাম প্রার্থীরা। বলছেন, আগামীতে রাজনীতিকরণ হবে না বিজিএমইএ। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে যাচ্ছে বিজিএমইএতে, যেটা আমাদের দেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ট্রেড অ্যাসোসিয়েশন। আশা করি আমরা যদি সুযোগ পাই, বিজিএমইএতে মাচ অ্যাওয়েটেড একটা পরিবর্তন দরকার, যেটা ফোরাম এবার ইনশাল্লাহ আমরা আশা করি আনতে পারবে। বিদ্যুৎ জ্বালানি সংকট সুরাহা, অর্থায়ন জটিলতা দূর করা, পণ্যের বহুমুখীকরণ এবং বিশ্ববাজারে দেশীয় পণ্যের সম্ভাবনা তৈরি করাই হবে মূল কাজ। এবারের নির্বাচনটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমাদের মেম্বারগণ বা ভোটারগণ তাদের যোগ্য প্রার্থী বা ক্যান্ডিডেটকে নির্বাচিত করতে সক্ষম হবেন। এসএমইর জন্য আমরা আলাদা একটা বোর্ড গঠন করব বাংলাদেশ ব্যাংকের সহায়তা নিয়ে, আমাদের বিজিএমই থেকে স্ট্রংলি। এবং আপনি দেখছেন বর্তমান গভর্নমেন্টও চাচ্ছে কিভাবে এসএমইকে ভালোভাবে প্রমোট করা যায়। টেকসই পোশাক খাত তৈরি করতে 14 দফা প্রতিশ্রুতি দিয়েছে ফোরাম। জয়ী হলে ইউডি সহ অন্যান্য সার্ভিস চার্জ 10 থেকে 20% কমাতেও উদ্যোগ নেবে এই প্যানেল। একেবারে ব্র্যান্ড নিউ যারা ভালো ব্যবসা করে কিন্তু এই বিজিএমইএর কর্মকাণ্ডের সাথে জড়িত হতে চায় না, তাদেরকেও আমরা কনভিন্স করছি যে আপনারা যদি এই সংগঠনের সাথে জড়িত না হন, একদিন এই ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হবে। এটা তো কাউকে না কাউকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সব সময় জবাবদিহিতায় বিশ্বাস করি, আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি এবং আমরা এটাকে একটা প্রকৃত বাণিজ্য সংগঠনে রূপান্তরিত করতে চাই।
নির্বাচনে ৩৫ পদে প্রার্থী দিয়েছে ফোরাম, ২৬টি ঢাকায়, বাকি ৯টি চট্টগ্রামে। আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে নির্বাচন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর চাঁদনী চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হেনস্থার ঘটনায় হত্যা চেষ্টা সহ বিবিধ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এ মামলায় মার্কেটের ৫ জন সহ আসামি করা হয়েছে অজ্ঞাত ৫০ ব্যবসায়ীকে। এ ঘটনায় জড়িত বাকিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার। সোমবার রাত 10টার দিকে চাঁদনী চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে দরদাম নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় দোকানি। এই সময় ওই নারীকে হেনস্থা করা হয়েছে অভিযোগ তোলে শিক্ষার্থীরা। পরে ভুক্তভোগী সহপাঠীরা ঘটনাস্থলে গেলে ব্যবসায়ীরা তাদেরকেও মারধর করে। এই ঘটনায় গুরুতর 2 শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরও 10 থেকে 12 জন আহত। দামাদামির এক পর্যায়ে দাম পছন্দ হয় নাই, তারা না বলে ওখান থেকে চলে গেছে। তারপরে এখানকার তারা টিজ করা শুরু, স্লেজিং করা শুরু করছে মেয়েটাকে। পাশাপাশি সবাই চড়া হয়ে তাদেরকে চোর অপবাদ দিয়ে তাদের পিছনে ধাওয়া করে পুরো মার্কেট মিলে মারছে। সব দোকানি স্টাফ ছিল, মালিক ছিল, সবাই মিলে তাকে মুহুর্মুহু হামলা করে 50-60 জন মিলে একসাথে। নিউ মার্কেটের এই সন্ত্রাসী সিন্ডিকেটকে আগে ভাঙতে হবে। চাঁদনী চক মার্কেটের 5 জন সহ অজ্ঞাতনামা 50-60 জনের বিরুদ্ধে মামলা তারা করেন। তো তারা যে একজনকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, এর পাশাপাশি আমাদের নিউ মার্কেট থানা পুলিশ, আমাদের যে টিম আছে সে টিম খুবই পরিশ্রম করে 2 জন এজাহার নামীয় 2 জনকে, অর্থাৎ মোট এখন পর্যন্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। জামালপুরের দেওয়ানগঞ্জে নতুন ভবন তৈরির আশায় ভাঙা হয় জংশনের পুরানো ভবন, যেখানে চলত রেলওয়ের যাবতীয় কার্যক্রম। 4 বছরে 3 বার পিছিয়েও শুরু হয়নি ভবন নির্মাণের কাজ। দীর্ঘদিন যাবৎ টিনের ঘরেই কার্যক্রম পরিচালনা করছেন কর্মকর্তা কর্মচারীরা। এতে যাত্রীদের নিরাপত্তা সহ নানা সমস্যায় ভুগছে প্রাচীন এই রেল স্টেশন। আরও জানাচ্ছেন আমার সহকর্মী সাগর ফরাজি। টিনের এই খুপড়ি ঘরটি দেশের প্রাচীন রেলওয়ে স্টেশন দেওয়ানগঞ্জ জংশনের। নতুনের আশ্বাসে 2021 সালে ভেঙে ফেলা হয় পুরনো ভবন। এরপর থেকেই স্টেশনটির দশা এখন এমন। দেশের উত্তর মধ্যাঞ্চলের প্রাচীনতম শেষ রেল স্টেশন এটি। একসময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তার অবস্থা এখন একদমই নাজুক। এই অবস্থায় রেল কর্তৃপক্ষ একটি নতুন ভবনের উদ্যোগ নিলেও তার কাজের সূত্রপাত এখনও আমাদের চোখে পড়েনি। সেই জায়গা থেকে দুর্ভোগে পড়েছে রেল যাত্রী সহ কর্মচারী ও কর্মকর্তারা। জনসাধারণের ভোগান্তি এই রেল স্টেশনে অনেক বেশি। একটা মাথা থোয়ার মতো ছাদ নাই, এবং কি একটা শিশু সহকারে যদি মা আসে তাকে দুগ্ধপান করাবো, এই কর্নারটা পর্যন্ত এই স্টেশনে নাই। স্টেশন মেরামত করার কথা, কিন্তু এখনো সেটা হয় নাই। তো স্টেশনও আনুষঙ্গিক অনেক কাজই এখনো বাকি আছে, যেগুলো আসলে এইখানে উদ্যোগ নেয় না, করার জন্য পরিকল্পনা নাই। একটা ভবন হওয়ার কথা ছিল, সেই ভবনটাও 3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো উদ্যোগও নেই। এটা নিয়ে যাত্রীর অনেক সমস্যা, বিশ্রাম রুম নাই, তারা খুব কষ্ট করে। একসময় এই রেলপথ দিয়ে উত্তরবঙ্গের সাথে ফেরি যুগে যাতায়াত করত 8 জেলার লাখো মানুষ। ব্রিটিশ আমলেও ব্যবহার হয়েছে স্টেশনটি। ভবনসহ নানা অব্যবস্থাপনায় পরিত্যক্তের পথে রেলওয়ের কার্যক্রম। শুনে যাইতেছি, কিন্তু কোনো সংস্কার নাই। আমাদের দাবি দ্রুত সময়ে আমাদের ভবনটা নির্মাণ হোক, আমাদের কাজকর্ম যাতে সহজতর হয়। রাস্তা যাওয়ার পরে আর কোনো গাড়ি থাকে না, সারা রাত এমন অনেক যাত্রী ভোগান্ত করে সারা রাত। শুনছিলাম যে একটা ভালো আইকন স্টেশন ভবন হওয়ার কথা, কিন্তু একবার শুনলাম যে টেন্ডার হয়েছে নাকি, পরে বিভিন্নভাবে ধাপে ধাপে এই কাজটা পিছিয়ে যায়। তবে প্রকৌশল বিভাগের দাবি, অত্যাধুনিক স্টেশন তৈরির জন্য নকশা জটিলতার কারণে পিছিয়ে রয়েছে ভবন তৈরির কাজ। স্টেশন প্ল্যাটফর্ম হওয়ার কথা, প্ল্যাটফর্মের কাজ অলরেডি শেষ হয়েছে, যেটা দৃশ্যমান আছে। আর ভবন নির্মাণের জন্য যে অংশটি ছিল সেটা একটি সংশোধিত ডিজাইন রিভিউর জন্য দেওয়া হয়েছে। সে সংশোধিত ডিজাইন অনুমোদিত হলে এবং নেক্সট টেন্ডার হলে এটা কার্যক্রম চালু হবে। 2,18 লাখ টাকা ব্যয়ে 2021 সালে শুরু হয়ে 22 সালে ভবন তৈরির কাজ শেষ হওয়ার কথা, অথচ 3 দফা পিছিয়েও ভবন নির্মাণের কাজ শুরু হয়নি এখনো। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। চাঁদপুরের বাবুরহাট বাজারে উচ্ছেদের অল্প কিছুদিন পর আবারও সড়ক ও জেলা পরিষদের জায়গা দখলের হিড়িক পড়েছে।
সম্প্রতি রাস্তার দুপাশে 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও ফের দোকান তুলেছে অসাধু ব্যবসায়ীরা। তারা বলছে খাজনা দিতে চাইলেও কর্তৃপক্ষ নিতে চায় না। সরকারি জায়গা দখলমুক্ত করতে কাজ চলমান বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উচ্ছেদের মাস পেরোয়নি, এরই মধ্যে জায়গা দখল করে দোকানপাট নির্মাণের মহোৎসব চলছে চাঁদপুরে। 1 বছর আগে শহরের বাবুরহাট বাজারে উচ্ছেদ অভিযান চালায় জেলা পরিষদ। মাসখানেক আগে উচ্ছেদ করা হয় অবৈধ দোকানপাটগুলো, কিন্তু এখন আর ওসব জায়গা খালি নেই। শত শত দোকান তুলেছে প্রভাবশালীরা। এরই মধ্যে ভাড়াও দেওয়া হয়েছে সেসব দোকান, এমনকি অবৈধ দোকান থেকে তোলা হচ্ছে চাঁদাও। ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিচ্ছি, জমা দেওয়ানোর পর আমাদের একটা রিসিপ্ট কপি দিচ্ছে, মানে ব্যাংকের যে একটা কাগজ দিচ্ছে, কাগজ দেওয়ার পরে ওনারা রিসিভ করে নেই। ব্যবসায়ীদের অভিযোগ সরকারকে খাজনা দিয়েই ব্যবসা করতে চান তারা, কিন্তু সমস্যা সমাধানে গরজ নেই কর্তৃপক্ষের। মাঝে মাঝে উচ্ছেদ করে, এটা জোর করে উচ্ছেদ করে। আচ্ছা, আমরা তো খাজনা দিতে চাইছি না, খাজনাও নিতে চায় না। যার দোকান ছিল আগে যাকে লিজি তারা দিচ্ছে, তখন সরাই লাগবে, তখন টাকা মোটাম করে দিয়ে দিব। জেলা প্রশাসক জানান, চাঁদপুর কুমিল্লা ও বাবুরহাট পেন্নাই সড়কের দুপাশে উচ্ছেদ অভিযান চালানো হলেও পুরোপুরি দখলমুক্ত করা যায়নি। তবে সরকারি জমি পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমাদের সড়ক বিভাগের বা অন্যান্য সরকারি জায়গা যে সমস্ত অবৈধ দখলমুক্ত আছে, দখল আছে, সেগুলোকে আমরা দখলমুক্ত করার জন্য আমরা কাজ করছি। আশা করি যে নতুন করে কোনো দখলদার আমাদের সরকারি জায়গাতে দখলে যেতে পারবে না। যদি কেউ চায় আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। দখলদারিত্বের সাথে সম্পৃক্তদের আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। বেচাকেনা জমে উঠেছে দক্ষিণ বাংলার সবচেয়ে বড় যশোরের শার্শার কোরবানির পশুর হাটে। ক্রেতাদের পাশাপাশি ভিড় জমাচ্ছেন পাইকাররাও। এই হাট থেকে গরু কিনে ট্রাকে নেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। এবার বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি। পশুর স্বাস্থ্য পরীক্ষা সহ হাট ব্যবস্থাপনায় রয়েছে মনিটরিং টিম। দক্ষিণ বাংলার সবচেয়ে বড় পশুর হাট। কোরবানির জন্য ছোট বড় মাঝারি প্রায় সব আকারের পশু নিয়েই খামারি আর ব্যাপারীরা প্রস্তুত যশোরের শার্শার 7 মাইলে। শনি ও মঙ্গল সপ্তাহে 2 দিন বসে এই কোরবানির হাট। এখনও বন্ধ ভারতীয় গরু আসা, তাই ফ্রিজিয়ান, শাহিওয়াল ও দেশাল জাতের গরুর আধিক্যই বেশি 7 মাইলে। 60,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে এসব পশুর। বাজার হিসাবে দাম অনেকটা কম আছে, তো দেখতেছি, ঘুরতেছি, দেখি কি হয়। এরই মধ্যে জমে উঠেছে বেচাকেনা। তবে শুধু ক্রেতা নয়, পাইকাররাও ভিড় জমাচ্ছেন 7 মাইলে। ট্রাক ভর্তি গরু কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় দামও তুলনামূলক বেশি বলছেন ক্রেতারা। 20-30টা 40টা গরু নিই, এবারে আসছি, এসে আশা করি মানুষও কোরবানি দিব, কোরবানির জন্য পশু কিনতে আসছি। বেচা কিনা বেশিরভাগই 1.5 লাখের গরু, 1,20,000, 30, 10 এরকম ধরনের, 80, 90। হ্যাঁ, এবার বিক্রি হচ্ছে আর কি মিডিয়াম গরুটা, বড় গরু বিক্রি হচ্ছে না, কারণ পাবলিকের হাতে টাকা নাই। মনে করেন যারা বড় বড় পার্টি কোরবানি দেবে তারাও এখন মনে করেন দেশে নেই, পালাই গেছে, যার কারণে বেচা কেনার একটু মন্দা বাজার। হাটে ব্যাপারীদের নিরাপত্তা নিশ্চিতে রয়েছে মনিটরিং টিম। কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষায় কাজ করছেন পশু চিকিৎসকরাও। হাট ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা বলছেন বিক্রেতারা। তুলনামূলক বাজার অনেক শীততে আছে এবং বাজার কেনার মতো পরিবেশ আছে। 17টা গরু বিক্রি হয়ে গেছে আর 6টা গরু আছে। তা আলহামদুলিল্লাহ মোটামুটি দাম ভালো পাইছে। দাম চাচ্ছি 65-66, দাম বলছে 58 পর্যন্ত। গরু প্রচুর আমদানি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু লালন পালনে আগে থেকেই জেলার খামারিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে হৃষ্টপুষ্টকরণ খামারিদের আমরা বিভিন্ন পর্যায়ে সহযোগিতা দিয়েছি। আমরা কৃমিনাশক বিতরণ করেছি, বিভিন্ন ভিটামিন বিতরণ করেছি এবং উঠান বৈঠকের মাধ্যমে আমরা খামারিদেরকে রাসায়নিক এবং স্টেরয়েড মুক্তভাবে কিভাবে গরু লালন পালন করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছি। গরু, মহিষ আর ছাগল মিলিয়ে শুধু শার্শাতেই এবছর কোরবানির জন্য 14,000-এর বেশি পশু প্রস্তুত করা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
মধুমাসে চট্টগ্রামে এখন মৌসুমি ফলের সমারোহ। রসালো ফলের গন্ধে মাতোয়ারা বন্দরনগরী। বিদেশ থেকে আমদানি করা ফলের দাম চড়া, তাই ক্রেতাদের কাছে দেশীয় ফলের চাহিদাই বেশি। এবার উৎপাদন এবং সরবরাহ পর্যাপ্ত বলছেন ফল ব্যবসায়ীরা। চট্টগ্রামে ফলমূলের সবচেয়ে বড় পাইকারি বাজার স্টেশন রোডের ফলমন্ডি। জ্যৈষ্ঠ মাসে বরাবরই ক্রেতা বিক্রেতার হাকডাকে এমন সরগরম থাকে। ভরা মৌসুমে দেশীয় ফলের সরবরাহ পর্যাপ্ত, আমের দাম ক্রেতাদের নাগালের মধ্যে, তবে লিচুর দাম চড়া। আমি যে বিক্রি করি আমি তো কিনে খেতে পারবো না, এগুলো 100 লিচু 500 টাকা, 450 টাকা, 420 টাকা এখানে কিনা টাকা। ব্যাপারে বলতেছে এবার লিচু কম হয়েছে, বুঝছেন, খরার কারণে লিচু কম হয়েছে, এই জন্যই। আপনার সর্বোচ্চ 50 হিমসাগরগুলা আর সর্বনিম্ন 40 হিমসাগরগুলা, আর কিছু গুটি জাতের আম আছে যেগুলো 30 টাকা। আম 50 টাকা কেজি, গতবার 120 টাকা ছিল, আমরা এখানে পাইকারি 90 টাকা 85 টাকা বেচছি। আপেল, কমলা, মাল্টা সহ অন্তত 40 থেকে 50 রকমের ফল আমদানি নির্ভর, যা আসে ভারত, মিশর, তিউনেশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশ থেকে। তবে বিদেশি ফলের দাম চড়া, ফলে এখন দেশি ফলের চাহিদা বেশি। ফলমন্ডি থেকে সরবরাহ হচ্ছে চট্টগ্রাম সহ আশপাশের অঞ্চলে। আপেল আমি 400 টাকা কেজি করেও কিনতে হয়েছে, তো এটা কখনোই সম্ভব না আমার পক্ষে এরভাবে 1 ক্যারেট আপেল কিনে নিয়ে যাওয়া। তো সেই তুলনায় দেখা যাচ্ছে যে দেশি ফলের বাজারটা বেশ ভালোই আছে। মৌসুমি ফল এটা হচ্ছে আপনার বছরে একবারই হয়, সবাই এটা মানে একটা লোভনীয় ফল, এটা কম বেশ একটু খাইতে হয় সবার, সেই জন্য সবার নিচ্ছে। দেশে আম বেশি হওয়ার কারণে বর্তমানে আমটা একটু কম চলতেছে, সেই কারণে আমের দাম একটু 10 টাকা কম, 10 থেকে 15 টাকা আমের দাম কম আছে। মৌসুমের আরেক রসালো ফল তাল ট্রাকে ট্রাকে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। চট্টগ্রামে তালের অস্থায়ী বাজার কদমতলী থেকে চৈতন্যগলি পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। সবাই তার ডাব খাওয়ার মতো ক্ষমতা নেই, তাল খেয়ে অন্তত নিজের শরীরটাকে যাতে একটু তৃপ্তি দিতে পারবেন। আমি নিছি এগুলা 10 টাকা করে নিছি, আর কতগুলো 6 টাকা বিক্রি করতেছে, 7 টাকা বিক্রি করতেছে, বিভিন্ন দামের আছে, চাহিদা অনুযায়ী নিতে পারবে। কোয়ালিটি বুঝে, সাইজ বুঝে রেট। এখন যারা নিতেছে তারাও শান্তি পাইতেছে, যারা বেচতেছে তারাও শান্তি পাইতেছে। আমরা এর চেয়ে বেশি হলে আওয়া ভালো থাকলে বা বেশি না হলে 15 টাকা 16 টাকা বিক্রি করি। আমরা তো 20 টাকা বেশি, 25 টাকা বেশি, কাস্টমার যেরকম পাই 4 থেকে সেরকমই বেশি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। অনুকূল পরিবেশ থাকায় উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় এবছর লিচুর ভালো ফলন হয়েছে। বাণিজ্যিকভাবে দিন দিন বাড়ছে জনপ্রিয়তাও। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় লিচু কিনতে ভিড় করছেন পাইকারি ব্যবসায়ীরা। আর্থিকভাবে স্বাবলম্বী করতে মাঠ পর্যায়ে চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। বিস্তীর্ণ এলাকা জুড়ে লিচুর বাণিজ্যিক আবাদ। মধুমাসের রসালো এই ফলের চাহিদা বরাবরই থাকে তুঙ্গে, তাই ফলন নিয়ে ব্যস্ত সময় কাটছে চাষিদের। এমন চিত্রের দেখা মিলবে নাটোরের গুরুদাসপুর সহ 7টি উপজেলায়। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর লিচুর বাম্পার ফলন হয়েছে এই জেলায়। বাগানগুলোতে লিচু প্রক্রিয়াজাত কাজ করে বাড়তি অর্থ আয় করছেন স্থানীয়রা। লিচু সকালে ভাঙিয়ে চটের বেচাইলিয়ে অনেকেই বাসে, অনেকেই বান্ধার পরে অনেকেই খাসি করে। আমরা যারা খাসি করি আমরা দম ফেলানোর সময় পাই না। 400 টাকা, ছেলেদের 500, 600, 800 পর্যন্ত আছে। এভাবেই আমাদের কাজ সংসার চালাই আমরা এভাবে। লিচু বাগানকে কেন্দ্র করে গুরুদাসপুর উপজেলার বের গঙ্গারামপুর বটতলায় গড়ে উঠেছে জেলার সবচেয়ে বড় আড়ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত থাকে আড়তটি। কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত নজরদারি করছে সংশ্লিষ্ট দফতর। এখানে লিচু বিক্রি হয় এবং ব্যাপারীপত্র থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, এখানে কোনো চাঁদাবাজি নাই। কৃষকেরা সময় মতো সেচ এবং যে স্প্রেগুলো সেগুলো তারা ঠিকমতো করেছে। আবহাওয়া অনেক ভালো ছিল, যার কারণে ফলন কিন্তু একটা ভালো ফলন হয়েছে। পাবনার লিচুর সুনাম রয়েছে দেশ জুড়ে। স্থানীয় জাত আটির পাশাপাশি বোম্বে, চায়না সহ বিভিন্ন লিচুর আবাদ হয় এই জেলায়। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় গতবারের তুলনায় এবছর কাঙ্ক্ষিত ফলন পায়নি চাষিরা। দাম বেশি পেয়েও লোকসানের চিন্তা পিছু ছাড়ছে না বাগান মালিকদের। যে গাছে আমরা 10,000 8,000 নিচু ধরেছি, সে গাছে নিচু ধরার মনে করেন 2,000 3,000 হাইস্ট 5,000। প্রথমে তো আমরা ধরেছিলাম 5 লক্ষ লিচু হবে, সেই লিচু হয় এখন 2 লাখ লিচু আসছে। সেই লিচু 4,000 টাকা করে বেচবো, আমার টাকা উঠতেছে না। ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে বৃষ্টিপাত হওয়ার কারণে গাছের ভেজিটেটিভ গ্রোথ বেশি হয়েছিল, এই জন্য মুকুল কম এসেছে, ফলে ফলনও কম হয়েছে। ফলনের বিপর্যয়ের কারণে তারা সন্তুষ্ট হতে পারছে না। আসলে প্রাকৃতিক বিষয়,
লিচু আবাদের সংশ্লিষ্ট জেলাগুলোয় মাঠ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন কর্মকর্তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গাজায় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে হামাস। সংশ্লিষ্ট সূত্রে বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা, রয়টার্সের মতো গণমাধ্যমগুলো। তবে বিষয়টি অস্বীকার করেছে ওয়াশিংটন, তেল আবিব দুপক্ষই। শর্ত অনুযায়ী উপত্যকায় ৭০ দিনের জন্য যুদ্ধ বন্ধের কথা বলা হয় প্রস্তাবটিতে। বিনিময়ে ২ দফায় ১০ জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। পাশাপাশি গাজার বেশ কয়েকটি এলাকা থেকে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সৈন্য, মুক্তি দেয়া হবে স্বল্প সংখ্যক ফিলিস্তিনি বন্দীদের। কিন্তু ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের দাবি, প্রস্তাবে অন্তর্ভুক্ত তেল আবিবের কিছু শর্ত মানতে নারাজ হামাস। গাজায় আগ্রাসনের জেরে এবার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সুইডেন। ইউরোপীয় ইউনিয়নের কাছে আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। বিষয়টি জানিয়েছে সুইডিশ বার্তা সংস্থা টিটি নিউজ। একই সাথে তেল আবিবকে সর্বোচ্চ কূটনৈতিক চাপ প্রয়োগের দাবি জানিয়েছেন সুইডিশ সরকার প্রধান। গাজায় পূর্ণ ত্রাণ সরবরাহে বাধা দেয় ইসরায়েলের কড়া সমালোচনাও করেন তিনি। বলেন, গাজায় মানবিক সংকট তৈরিতে তেল আবিবকে কোনোভাবেই সমর্থন করে না স্টকহোম। বিষয়টির নিন্দা জানাতে দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করার ঘোষণাও দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী। গাজা জুড়ে ছড়িয়ে আছে হামাসের প্রায় ৯০০ কিলোমিটার টানেল, অথচ অভিযানে এর মাত্র ২৫% ধ্বংস করতে পেরেছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও হামাসের কাছে এখনও মজুদ রয়েছে বিভিন্ন পাল্লার কয়েক হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র। এর পাশাপাশি নিজস্ব উদ্ভাবিত স্নাইপার রাইফেল এবং ট্যাঙ্ক বিধ্বংসী রকেট পর্যাপ্ত পরিমাণে রয়েছে হামাসের কাছে। যদিও আইডিএফের দাবি, মানবিক সংকট ও অর্থের অভাবে দুর্বল হয়ে পড়েছে হামাস। হামলার ঝুঁকি থেকে বাঁচতে বাড়ির আশেপাশে ঘাঁটি গড়তে দিচ্ছে না গাজার সাধারণ মানুষ। রেজবানা সাইমা, যমুনা নিউজ। শিশু অপহরণ এবং অবৈধ দত্তক ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে মামলা করেছেন দক্ষিণ কোরিয়ার এক মা, হান তে-সন। ৪৪ বছর আগে তিনি নিজের শিশু কন্যাকে হারিয়েছিলেন। ২০১৯ সালে আবারও পান সন্তানের দেখা। জানতে পারেন অপহৃত হয়েছিল তার কন্যা। এরপরই নতুনভাবে আলোচনায় আসে দক্ষিণ কোরিয়া থেকে পশ্চিমা দেশগুলোয় শিশু পাচারের কালো অধ্যায়। ১৯৭৫ সালের মে মাস, আদরের মেয়েকে খেলার মাঠে রেখে বাজারে গিয়েছিলেন হান তে-সন। ফিরে এসে ৬ বছরের মেয়ে কিয়ং হাকে আর ফিরে পাননি দক্ষিণ কোরিয়ার এই নারী। এর ৪ দশকেরও বেশি সময় পর ২০১৯ সালে মেয়ের খোঁজ পান হান তে-সন। 325 কামরা নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাহায্যে মেয়েকে খুঁজে পান তিনি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয় মেয়ের পরিচয়। ৬ বছর বয়সী ছোট্ট কিয়ংহা এখন লি বেন্ডার নামে পরিচিত। আমেরিকায় নার্সিং পেশায় জড়িত তিনি। দীর্ঘ সময় পর হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেয়ে মায়ের শূন্য হৃদয়ের হাহাকারের অবসান হয়েছে। এতগুলো বছর ধরে আমার মেয়ে আমাকে খুঁজে বেরিয়েছে। এটা ভাবলে অনেক কষ্ট হয়। তবে ওকে ফিরে পাওয়ার অনুভূতি বর্ণনার ভাষা নেই। মনে হয় বুকের মধ্যে এক বিরাট শূন্যতার অবসান ঘটেছে। নিজেকে পরিপূর্ণ একজন মানুষ মনে হয়। তবে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর মধ্য দিয়ে জনসম্মুখে প্রকাশিত হয় দক্ষিণ কোরিয়ার এক কালো অধ্যায়। ৬০-এর দশকে কোরিয়ান যুদ্ধের ফলে দুর্বল হয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার অর্থব্যবস্থা। অপরদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপের মতো দেশগুলোতে শিশুদের জন্মহার কমে যায়। এ সময় মানবিক সহায়তার নামে এতিম শিশুদের এসব পশ্চিমা দেশগুলোতে পাঠাতে বিশেষ প্রকল্প হাতে নেয় সাউথ কোরিয়ার সরকার। বিভিন্ন বেসরকারি সংস্থা আর এতিমখানা থেকে অর্থের বিনিময়ে শিশুদের দত্তক নিতে শুরু করে পশ্চিমা দেশগুলোর সন্তানহীন দম্পতিরা। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন হান তে-সন। কয়েক দশকব্যাপী বিদেশে দত্তক দেওয়ার কর্মসূচি নিয়ে জাতীয় পর্যায়ে পুনর্মূল্যায়ন করছে দেশটির সরকার। এরপরই বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ৪৪ বছর ধরে মন প্রাণ দিয়ে মেয়েকে খুঁজে বেরিয়েছি, কিন্তু এত বছরে সরকারের পক্ষ থেকে কেউ কি ক্ষমা চেয়েছে? না, কেউ না, একবারও না। সরকারের অবৈধ দত্তক নীতির সুযোগ নিয়েছে সংস্থাগুলো, আর সরকার তা দেখেও না দেখার ভান করেছে। ফলে এই অবৈধ কার্যকলাপগুলো আরও বিস্তার লাভের সুযোগ পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ১৯৫০ সাল থেকে শুরু করে ২০১০ সাল অবধি প্রায় ২ লাখ কোরিয়ান শিশুকে পাঠানো হয়েছে পশ্চিমা দেশে।
2010 সালের পর থেকে জনগণের চাপের মুখে বিদেশে শিশু দত্তক দেওয়ার নীতি থেকে সরে আসতে শুরু করে দেশটির সরকার। সর্বশেষ 2023 সালে সাউথ কোরিয়া থেকে 79 জন শিশুকে দত্তক দেওয়া হয়েছে বিদেশে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আর এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।